প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা অ্যাভারেজ বা গড় চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। সমাধান করার পাশাপাশি আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করব। আমাদের অনেকেরই সমস্যা রয়েছে, আমরা প্রশ্নটাই বুঝতে পারি না সমাধান কিভাবে করব। সুতরাং প্রশ্নটা বোঝা খুবই জরুরি। প্রশ্ন বুঝতে পারলেই সমাধানের অর্ধেক হয়ে যায়, বাকি অর্ধেক শুধুমাত্র খাতা পেন ধরলেই হয়ে যাবে যদি তোমরা প্রশ্ন বুঝতে পারো। সুতরাং প্রশ্ন বুঝবো, পাশাপাশি আমরা সমাধান করব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 7, 8, 12, 20, 2x এবং 10-এর গড় 15 হলে x এর মান কত? দেখো, গড় কি এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি, আমরা লং ক্লাসও করেছি সেই বিষয়ে। দেখো, গড় হলো কিছু সংখ্যার যোগফল বাই কিছু সংখ্যা। কথাটা কেমন হলো? মনে করো 5টা সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে, তাহলে 5টা সংখ্যার যোগফল বাই 5। ওকে, তাহলে এখানে কটা সংখ্যা রয়েছে দেখো, এখানে সংখ্যা রয়েছে তোমার টোটাল 6টা। তার মানে গড় 6টা সংখ্যার যোগফল বাই 6। সংখ্যাগুলি কি কি? 7, 8, 12, 20 যোগ 2x। ঠিক আছে, এই সংখ্যাটা কত সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যোগ কত রয়েছে? 10। তাহলে কটা সংখ্যা? তত দিয়ে ভাগ করব। 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা অর্থাৎ 6 দ্বারা ভাগ করব। তাহলে এটা গড় চলে এলো। এই গড় সমান বলা রয়েছে তোমার কত? 15। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো, 7 আর 8 এ 15, 15 12 27, 27 আর 20 তে 47, 47 আর 10 এ 57, 57 প্লাস 2x। ঠিক আছে, 57 প্লাস 2x সমান 6 15 90। তাহলে 2x সমান 90 বিয়োগ 57 সমান 33। তাহলে 2x সমান 33, এক্স এর ভ্যালু চেয়েছে, তাহলে 33/2। এখানে কিভাবে দেওয়া আছে উত্তর? দশমিকে দেওয়া রয়েছে, তাহলে 16.5 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি থাকলো এই প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি কমিটির 10 জন সদস্যের গড় বয়স 22 বছর। সর্বকনিষ্ঠ সদস্য বাদ দিয়ে বাকি সদস্যের গড় বয়স 23 বছর হলে সর্বকনিষ্ঠ সদস্যের বয়স হবে। দেখো, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। 10 জনের গড় বয়স কত? 22 বছর। তাহলে মোট বয়স কত? গড়ের সঙ্গে কত জন সেটা গুণ করে দিলেই মোট বয়স পাওয়া যায়। এটা কত হলো? তাহলে 2 2 0 220 বছর। ঠিক আছে, এবার যদি সদস্যের সংখ্যা একজন কমে যায়, তাহলে গড় কত হয়? গড় হয় তোমার 23 বছর। তাহলে তাদের যোগফল কত হয়? 9 গুণিত 23, 3 নাম 27 7, হাতে থাকে কত? 2, 9 দুগুণে 18, 2 20। ঠিক আছে, তাহলে দেখো এখানে 10 জনের মোট বয়স 220 বছর, আর এখানে সর্বকনিষ্ঠকে বাদ দেওয়ার পর মোট বয়স হয়েছে, অর্থাৎ 9 জনের মোট বয়স হয়েছে 207 বছর। অর্থাৎ এই সর্বকনিষ্ঠ যাকে বাদ দিয়েছি তার বয়সটাই মোটের আমলে বাদ গিয়েছে, তাহলে এখান থেকে এটা বাদ দিলে পাবো 13 বছর। অর্থাৎ সর্বকনিষ্ঠ সদস্যের বয়স ছিল 13 বছর, সেটাই কিন্তু নির্ণয় করতে বলেছে। রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 30 টাকা কেজি দামের 8 কেজি চালের সঙ্গে 40 টাকা কেজি দামের 12 কেজি চাল মিশিয়ে দিলে মিশ্রিত চালের কেজি প্রতি গড় দাম কত? খুবই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, কি বলছে দেখো, এখানে বলছে 30 টাকা কেজি দরের 8 কেজি চাল, তাহলে টোটাল দাম কত? 3 8 24, অর্থাৎ 240 টাকা। ঠিক আছে, আর 40 টাকা কেজি দরের কত? 12 কেজি চাল মেশানো হয়েছে। ওকে, তাহলে দেখো 4 12 48, অর্থাৎ 480 টাকা। তাহলে টোটাল কত টাকা যোগ করলে পেয়ে যাব? 0 12 2, হাতে থাকে 1, 720 টাকা বা 720 টাকা। ওকে, তাহলে কত কেজি চালের দাম 720 টাকা? 8 আর 12 20 কেজি চালের দাম 720 টাকা। তাহলে এখন মিশ্রিত করার পর এক এক কেজি চালের দাম কত সেটা বের করলেই গড় বেরিয়ে গেল। তাহলে এখানে 20 দ্বারা ভাগ করে দেবো। ঠিক আছে, তো 0 0 কেটে গেল, 36 দুগুণে 72। ঠিক আছে, অর্থাৎ এখন প্রতি কেজি চালের দাম 36 টাকা। ঠিক আছে, 36 রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ বি ও সি এর গড় 20 এবং বি সি ও ডি এর গড় 25। যদি ডি সমান 32 হয় তাহলে এ এর মান কত? খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো,
এ বি এবং সি এর গড় বলা আছে 20, তাহলে সমষ্টি কত? দেখো এ বি সি কজন? 3 জন, তাহলে সমষ্টি নিশ্চয়ই 60। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত? 60। ওকে, এ বি সি এর গড় বলা ছিল 20, এরা কজন? 3 জন, 3 জনের গড় বা তিনটি সংখ্যার গড় 20, তাহলে সমষ্টি কত? 60। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটে সংখ্যা, তাদের সমষ্টি 60, এটা বলা রয়েছে। ওকে, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাই কিন্তু আমি এত কথা লিখছি। এই লাইনটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নাই যখন তোমরা অঙ্কটা করবে। এ বি প্লাস সি অর্থাৎ 3 জনের যোগফল 60, সেটা তো পেয়েই যাচ্ছ 3 গুণিত 20 করে। ওকে, এইগুলো কিন্তু মনে মনে করতে হবে। আবার কি, বি সি ও ডি এর গড় বলা আছে তোমার 25। ঠিক আছে, তাহলে 3 জনের গড় 25 হলে সমষ্টি 75। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? দেখো বি প্লাস সি প্লাস ডি সমান 75। ওকে, বি প্লাস সি প্লাস ডি সমান 75 পাচ্ছি। এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে বি প্লাস সি এর ভ্যালু দেখো বের করে নিব। বি প্লাস সি সমান কত? 60 বিয়োগ এ। আমাদেরকে এ এর ভ্যালু আফটার অল বের করতে হবে, আর ডি এর ভ্যালু দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে বি প্লাস সি সমান 60 বিয়োগ এ। তাহলে বি প্লাস সি সমান 60 বিয়োগ এ এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, 60 বিয়োগ এ প্লাস দেখো ডি এর ভ্যালু দেওয়া আছে 32। ঠিক আছে, তাহলে 32 বসিয়ে দেবো সমান 75। ওকে, তাহলে দেখো 60 বিয়োগ এ প্লাস 32 সমান 75। এই কিন্তু আমরা পেয়ে গেলাম শেষ পর্যন্ত, আমাদের এর ভ্যালু দরকার। ওকে, তাহলে বিয়োগ এ সমান দেখো 75 বিয়োগ 32 বিয়োগ 60। ওকে, এদিকে দেখো 32 যোগ আকারে ছিল, এদিকে 60 যোগ আকারে ছিল, এদিকে গেল, ডান দিকে নিয়ে গেলাম, তাই বিয়োগ হলো। ঠিক আছে, তাহলে বিয়োগ এ সমান কত আসছে? দেখো 75 বিয়োগ 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 যোগ হয়, তাহলে 2 9। ঠিক আছে, তাহলে 92 থেকে যদি 75 বাদ দিই, তাহলে দেখো 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে থাকে 1, 9 থেকে 8 বাদ দিলে 1, 17 বিয়োগ 17 আসবে, যেহেতু বিয়োগ বড়টা সামনে আছে। এই বিয়োগ শেষ, তাহলে এ সমান পড়ে থাকলো তোমার 17। ওকে, এ সমান পড়ে থাকলো 17, অর্থাৎ এর ভ্যালু হবে 17। 17 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এর ভ্যালু। ওকে, 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 60টি সংখ্যার গড় 25, যদি প্রতিটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা হয় তবে নতুন সংখ্যাগুলির গড় হবে। এই প্রশ্নটা আমি কিছুদিন আগে কমিউনিটিতে দিয়েছিলাম, সেখানে দেখলাম অনেকেই কিন্তু উত্তর ভুল করেছো। 60কে 5 দ্বারা ভাগ করার পর 12 অ্যান্সার করেছো অনেকেই, কিন্তু একটা কথা মাথায় রাখবে, 60টি সংখ্যার গড় দেওয়া রয়েছে এবং সংখ্যাগুলিকে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে মাথায় রাখবে গড়ও 5 দ্বারা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 25 5 দ্বারা ভাগ হবে। এখানে 25কে 5 দ্বারা ভাগ করলে 5 আসে, অর্থাৎ সংখ্যাগুলিকে 5 দ্বারা ভাগ করলে নতুন সংখ্যাগুলির গড় কিন্তু 5 হবে। ক্লিয়ার? সংখ্যাগুলিকে 5 দ্বারা ভাগ করব না, সংখ্যাগুলির সংখ্যা অর্থাৎ 60টি দেওয়া আছে, একে 5 দ্বারা ভাগ করব না, ভাগ করব কাকে? গড় যেটা দেওয়া রয়েছে তাকে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও ক্লাসে কিন্তু আমরা এই বিষয়টা দেখে নিলাম। ওকে, এখানে অপশন বি অর্থাৎ 5 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটি করার মতন কিচ্ছু নেই, দেখা মাত্রই কিন্তু অ্যান্সার। ওকে, এই ক্ষেত্রে একটা তোমাদেরকে কথা বলে রাখি, এখানে যেহেতু ভাগ বলেছিল, ঠিক আছে, সুতরাং ভাগ করতে হলো, যদি গুণ বলতো তাহলে কিন্তু গুণ করতে হতো। ওকে, 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সারি দেওয়া 20টি লেবু গাছে গড়ে 150টি করে লেবু ফলেছে। সারির প্রথম 5টি গাছে 120টি লেবু ফলেছে, বাকি গাছগুলিতে গড়ে কতগুলি করে লেবু ফলেছে? দেখো প্রশ্নগুলো বুঝতে হবে, আমি কিন্তু এদিকে ধ্যান দিতে বলছি বারবার। প্রথম কলিটা পড়ো প্রশ্নের, যে সারি দেওয়া 20টি লেবু গাছে গড়ে 150টি লেবু ফলেছে, তাহলে মোট কত লেবু ফলেছে? দেখো 20টি গাছে, ঠিক আছে, 20টি গাছে 150টি লেবু ফলেছে, অর্থাৎ মোট 3000 লেবু ফলেছে। আবার দ্বিতীয় কলিতে বলছে যে 5টি গাছে গড়ে 120টি করে লেবু ফলেছে। ঠিক আছে, 5টি গাছে গড়ে 120টি করে লেবু ফলেছে, তাহলে প্রথম 5টি গাছে, ঠিক আছে, প্রথমই বলেছে, তাহলে প্রথম 5টি গাছে মোট কতটা ফলেছে? 5 বরং 60, অর্থাৎ 600টি। তাহলে দেখো 15টি গাছ বাকি আছে, সেখানে কতটি করে ফলেছে সেটা বের করতে বলেছে। এত কিছু লেখার প্রয়োজন নাই, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বারবার বলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাই আমি বেশি পেন ইউজ করি। ওকে, তাহলে দেখো 2400টা এখনো কিন্তু
লেবু এই 15টা গাছে 2400টা লেবু ফলেছে। তাহলে এক একটা গাছে গড়ে কত করে? 15 দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। 3 দ্বারা ভাগ করলে 5, 3 8 24, ঠিক আছে, অর্থাৎ 800। তাহলে 5 16 80, 0 160। ওকে, 800কে 5 দ্বারা কাটলে 160, অর্থাৎ বাকি গাছগুলিতে গড়ে 160টি করে লেবু ফলেছে। রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় হবে। ঠিক আছে, দেখো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কিন্তু নির্ণয় করতে বলেছে। এখানে আমাদেরকে প্রথম নির্ণয় করতে হবে প্রথম বিজোড় সংখ্যা কত? 1। ওকে, আর শেষ বিজোড় সংখ্যা কত? 99। ক্লিয়ার? এবার কি করবে দেখো, শেষ বিজোড় সংখ্যা বিয়োগ প্রথম বিজোড় সংখ্যা বাই 2, ওকে, প্লাস 1 সমান দেখো 98/2 প্লাস 1 সমান দেখো 49 প্লাস 1 সমান 50। ওকে, অ্যান্সার এটা। ওকে, 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক পরিবারে 8 জন সদস্যের গড় বয়স 30 বছর। ওই পরিবারে 50 বছর বয়সের এক সদস্য মারা যান, কিন্তু পরিবারে একজন নতুন বৌমা যুক্ত হলে পরিবারের গড় বয়স 27 বছর হয়। তাহলে নতুন বৌমার বয়স কত? দেখো প্রথমে কজন সদস্য ছিল? 8 জন সদস্য, গড় বয়স 30 বছর, ঠিক আছে, তাহলে 3 আসতে 24, 240 বছর কিন্তু মোট বয়স ছিল। এবার কি হলো, একজন সদস্য মারা গেলেন, ঠিক আছে, তার বয়স 50 বছর, তাহলে মোট কত? 190 বছর, ঠিক আছে, মোট 190 বছর। এখন কি হলো, একজন সদস্য মারা গেলেন কিন্তু আরেকজন সদস্য বৌমা হিসাবে যুক্ত হলেন, তাহলে 8 জন সদস্যই থাকলো, তাদের এখন গড় বয়স হয়ে গেল কত? গড় বয়স হয়ে গেল তোমার 27 বছর। তাহলে মোট কত বছর সেটা পাবো, 27 56 6, হাতে থাকে 5, ঠিক আছে, আর 2 গুণে 16 আর 5 21। ওকে, তাহলে দেখো এবার মোট বয়স কত হলো? 216 বছর। আর এই বৌমা আসার আগে মোট বয়স কত ছিল মারা যাওয়ার পর, এবং বৌমা আসার আগে মোট বয়স ছিল 190 বছর। এখান থেকে 190 বাদ দিয়ে দাও, তাহলেই বৌমার বয়স পেয়ে যাবে। এটা বৌমা সহ আর এটা বৌমা বাদে, একজন মারা গেছে এখন ভুলে যাও। তাহলে এটা একজন মারা যাওয়ার পর 190 বছর মোট বয়স, এবার বৌমা সহ মোট বয়স 216 বছর। তাহলে এটা বাদ দিয়ে দিলেই বৌমার বয়স চলে আসবে 6 2 26 বছর। ওকে, অর্থাৎ বৌমার বয়স 26 বছর। 26 বছর রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11 এবং পরের 7টি সংখ্যার গড় 10 হলে শেষ সংখ্যা হবে। খুবই সহজ একটি অঙ্ক, জাস্ট দেখো কি বলছে, 20টি সংখ্যার গড় 12, তাহলে মোট কত সেটা বের করব। 20টি সংখ্যার গড় বলা আছে 12, মোট তাহলে কত? 240। এবার কি বলছে, প্রথম 12টি সংখ্যার গড় 10, তাই বলা আছে তো না 11, প্রথম 12টি সংখ্যার গড় বলা আছে 11, তাহলে এটা কত গুণ করলে 132। তার পরবর্তী 7টি সংখ্যার গড় 10, ঠিক আছে, 7টি সংখ্যার গড় দেওয়া আছে 10, তাহলে মোট কত? 70। তাহলে এখানে দেখো কটা সংখ্যা হলো? 19টি সংখ্যা। 19টি সংখ্যার যোগফল কত? এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে 2 20 202, ঠিক আছে, তাহলে 19টি সংখ্যার যোগফল যদি 202 হয় আর 20টি সংখ্যার যোগফল যদি 240 হয়, তাহলে নিশ্চয়ই 20তম সংখ্যাটা কত হবে? এটা থেকে এটা বাদ, অর্থাৎ 240 থেকে 202 বাদ দিলে 38, ঠিক আছে, 240 থেকে 202 বাদ দিলে 38, 30 লিখে ছেড়ে দিচ্ছি কেন, 38। ওকে, অর্থাৎ শেষ সংখ্যাটি হবে 38। রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ প্রশ্নের কারেক্ট অ্যান্সার। গড় বা অ্যাভারেজের অঙ্কগুলি আসলেই অ্যাভারেজে বা বিলো অ্যাভারেজে থাকে, ঠিক আছে, এগুলো করার জন্য বেশ এফোর্ট দেওয়ার প্রয়োজন হয় না, একটু কমন সেন্স, একটু প্র্যাকটিক্যাল সেন্স কাজে লাগালেই কিন্তু অঙ্কগুলি হয়ে যায়। তো যাই হোক, দেখে নিব আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো এক সপ্তাহের তাপমাত্রার গড় 39 ডিগ্রি সেলসিয়াস। যদি সপ্তাহের প্রথম 4 দিনের গড় 37 ডিগ্রি সেলসিয়াস এবং শেষ 4 দিনের তাপমাত্রার গড় 41 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সপ্তাহের চতুর্থ দিনের তাপমাত্রা হবে। দেখো সপ্তাহে 7 দিন, 7 দিনের গড় দেওয়া রয়েছে, ঠিক আছে, 7 দিনের গড় দেওয়া রয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মোট পেয়ে যাবো এখান থেকে 7 দ্বারা 39কে গুণ করলে মোট পাবো।
এবার বলেছে প্রথম 4 দিনের গড় এবং শেষ 4 দিনের গড়। বিষয়টা কেমন মনে হচ্ছে না যে 8 দিন হয়ে গেল সপ্তাহে? না, 4 নম্বর দিনটা কমন হয়ে যাচ্ছে। দেখো তাহলে প্রথম 4 দিন, 4 নম্বর যে দিনটা পড়লো, যদি আমরা সোমবার থেকে শুরু করি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, ঠিক আছে, তাহলে শেষ 4 দিন কি হবে? বৃহস্পতি শুক্র শনি রবি। ওকে, তাহলে দেখো বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মাঝের দিনটা কিন্তু দুই দিকেই আছে, ঠিক আছে। সুতরাং আমরা এখন কি করব, টোটালটা বের করব, সপ্তাহের টোটালটা বের করব। 7 9 63, 3 হাতে থাকে 6, 7 21, 7 6 27। তাহলে দেখো সপ্তাহের মোট তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস। প্রথম 4 দিনের মোট তাপমাত্রা কত? 37 দ্বারা গুণ করব, 4 7 28 8, হাতে থাকে 2, 3 4 12 2 14, ঠিক আছে। শেষ 4 দিনের কত? 41 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 164 ডিগ্রি। তাহলে দেখো এখানে 7 দিনের মোট পেয়েছে, এখানে কত দিনের মোট পাবো? 8 দিনের মোট পাবো। তার মধ্যে বেশি কে থাকবে? ওই মাঝের দিনটা ডবল আছে, সুতরাং মাঝের দিনটা এক্সট্রা থাকবে। আর ওটাই কিন্তু নির্ণয় করতে বলেছে, চতুর্থ দিনের তাপমাত্রা কত, ঠিক আছে। ওই মাঝে যে কমন পড়ছে, এদিকেও পড়ছে এদিকেও পড়ছে, চতুর্থ দিনের তাপমাত্রা কিন্তু পেয়ে যাব। কিভাবে পাবো? এই যে এখানে 8 দিন, তার মধ্যে চতুর্থ দিনটা একটা এক্সট্রা রয়েছে, তাহলে সপ্তাহের মোট তাপমাত্রা আর এর মোট তাপমাত্রা ওই এক্সট্রাটাই বেশি হবে। তো যাই হোক, যোগটা করি। 12 2 হাতে থাকে 1, 11 1 হাতে থাকে 1, 312, ঠিক আছে। তাহলে দেখো 8 দিনের মোট তাপমাত্রা 312 ডিগ্রি সেলসিয়াস। 8 দিন কেন? ওই চতুর্থ দিন ডবল হয়েছে তাই। আর 7 দিনের মোট তাপমাত্রা 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে এটা বাদ দিলেই আমরা চতুর্থ দিনের তাপমাত্রা পেয়ে যাব, ঠিক আছে। 3 1 2 বিয়োগ 2 7 3, ঠিক আছে। 9 হাতে থাকে 1, 11 থেকে 8 বাদ দিলে 3 হাতে থাকে 1, অর্থাৎ চতুর্থ দিনের তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। 39 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, দেখো তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট। তোমাদেরকে বারবার বলছি যে আমি বোঝানোর চেষ্টা করছি, তাই কিন্তু আমার সময় লাগছে, কিন্তু এই অঙ্কটা যদি এক্সামে আসে, তুমি কি এতটা সময় নেবে? মোটেও না। তুমি কি করবে? 7 দ্বারা 39কে গুণ করবে, তারপর 4 দ্বারা 37কে গুণ করবে, 4 দ্বারা 41কে গুণ করে যোগ করার পর পট করে এটা বিয়োগ করে দিবে, যদি তোমার জানা থাকে, যদি এই ধরনের অঙ্কের সঙ্গে তুমি পূর্ব পরিচিত হও। ওকে, আর তোমাদেরকে পূর্ব পরিচিত করানোর জন্যই আমি কিন্তু এই প্র্যাকটিস সেটগুলি করাচ্ছি অধ্যায় ভিত্তিক, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই তোমাদের অঙ্কবাজারকে এগিয়ে নিয়ে যেতে, কম্পিটিশনের মার্কেটে টিকিয়ে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।